জয় হিন্দ। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওতে আমি তোমাদেরই পাঠ্য বইয়ের অন্তর্গত অশোকী একজন কবিতাটির উৎস, বিষয়বস্তু এবং লাইন ধরে সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। দেখো, কবিতাটির শুরুতেই তোমাদের বলে রাখি, অশোকী একজন কবিতাটির কবি হলেন নবারুণ ভট্টাচার্য। এবার তোমরা সকলেই বলবে, এ আবার কেমন কথা? আমাদের পাঠ্য বইতে লেখা রয়েছে পাবলো নেরুদা। দেখো, তোমাদের আমি বিষয়টি একটু বুঝিয়ে বলি। আসলে পাবলো নেরুদা হলেন একজন চিলিয়ান কবি। তেনার আসল নাম নেক্তালি রিকার্দো রেস বাসোয়ালতো। পাবলো নেরুদা হলো তার ছদ্মনাম। এই নামটি নেওয়ার পেছনে দুটি কারণ বিদ্যমান। একটি হলো তেনার সমসাময়িক সব কবিগণ বিভিন্ন ছদ্মনামে কবিতা বা গল্প লিখতেন। এছাড়াও অন্য একটি কারণ হলো তিনি তার বাবাকে প্রচুর ভয় পেতেন। তার বাবা কখনোই চাইতো না যে তিনি একজন লেখক হন বা কবি হন, তাই তিনি নিজের প্রকৃত নামটি লুকিয়ে পাবলো নেরুদা ছদ্মনামে কবিতা লিখতেন। এবার যদি দেখি যে এই নামটি তিনি কেনই বা নিতে গেলেন। দেখো, একজন পাবলো পিকাসো নামের স্প্যানিশ চিত্রশিল্পী ছিলেন এবং আরেকজন যা নেরুদা চেক লেখক ছিলেন। এই দুজন ব্যক্তি ছিল নেক্তালি রিকার্দো রেস বাসোয়ালতোর খুবই প্রিয়। তাই তিনি তাদের নামের দুটি খণ্ড একত্রে জুড়ে দিয়ে নিজের ছদ্মনামটি লেখেন। পাবলো পিকাসো থেকে পাবলো নেওয়া এবং যা নেরুদা থেকে নেরুদা নেওয়া। এখন দেখো, এই কবি 1904 খ্রিস্টাব্দে চিলির পার্লাল শহরে জন্মগ্রহণ করেন এবং তিনি 1973 খ্রিস্টাব্দে চিলির সান্তিয়াগোতে মারা যান। 1950 সাল নাগাদ এক্সট্রা ভ্যাগেরিয়া নামক একটি কাব্যগ্রন্থ তিনি প্রকাশ করেন। যেই কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা যার নাম ছিল লা ডেস্টিচাডা। এই কবিতাটিকে ইংরেজিতে অনুবাদ করার পর তার নাম রাখা হয় দ্য ডেসরাইভড। এই কবিতাটিকেই নবারুণ ভট্টাচার্য বাংলায় অনুবাদ করার পর তার নাম দেন অশোকী একজন এবং কবিতাটিকে পরে তিনি বিদেশি ফুলে রক্তের ছিটে নামক কাব্যগ্রন্থে স্থান দেন। তাহলে এবার আমি আশা করছি কবিতাটির উৎস তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এখন যদি আমরা কবিতার প্রেক্ষাপটটি দেখি যে এমন কবিতাটি কবি কেনই বা লিখতে গেলেন। দেখো, আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষে যেমন ইংরেজদের উপনিবেশ ছিল, ঠিক তেমনি দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের উপরে স্পেনের উপনিবেশ ছিল এবং দক্ষিণ আমেরিকাতে স্প্যানিশ ভাষারও প্রচলন ছিল। আর এই কবিতাটা কিন্তু পাবলো নেরুদা স্প্যানিশ ভাষাতেই প্রথম লিখেছিলেন। এবার একটু খেয়াল করো, পাবলো নেরুদা 1904 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং তার জন্মের কিছু বছর আগে অর্থাৎ 1891 খ্রিস্টাব্দে চিলিতে গৃহযুদ্ধ বেঁধেছিল। জন্মের পরে সেই যুদ্ধের ইতিহাস সম্পর্কে তিনি অবগত হন। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো পাবলো নেরুদা ছিলেন কমিউনিস্ট পার্টির একজন সিনেটর। এবার যদি আমরা ঘটনাচক্রের সাথে ইতিহাসটাকে একটু রিলেট করার চেষ্টা করি, তবে খেয়াল করো, ইউরোপে ঠিক ওই সময়টাতেই কিন্তু একনায়কতন্ত্রের উদ্ভব ঘটে। আর 1935 খ্রিস্টাব্দে যখন স্পেনে গৃহযুদ্ধ বাধে, তখন সেই যুদ্ধে কমিউনিস্ট নেতা অর্থাৎ পাবলো নেরুদা ফ্যাসিবাদ বা একনায়কতন্ত্রের বিরোধিতা করেন। ফ্যাসিবাদ যেহেতু কমিউনিস্ট বা সাম্যবাদের বিরোধী ছিলেন, তাই স্পেনের গৃহযুদ্ধের প্রভাব কিন্তু পাবলো নেরুদার জীবনেও এসে পড়ে। তার কিছুদিনের মধ্যেই চিলিতে একজন একনায়কতন্ত্র সরকারের উদ্ভব ঘটে। যেহেতু একনায়কতন্ত্র বা ফ্যাসিবাদীর সঙ্গে পাবলো নেরুদার আগের থেকেই একটি মনোমালিন্যতা ছিল, তাই বাধ্য হয়ে তিনি সেখান থেকে আর্জেন্টিনা চলে যান। দীর্ঘ কয়েক বছর পর পাবলো নেরুদা আর্জেন্টিনা থেকে তার স্বদেশভূমি অর্থাৎ চিলিতে ফিরে আসেন এবং তার সাহিত্য কর্মের জন্য 1971 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান। সেই চিলির গৃহযুদ্ধ এবং রাজনৈতিক কারণে তার স্বদেশভূমিকে ত্যাগ করা এবং পরবর্তী সময়ে বিশ্বযুদ্ধের প্রভাবে তার স্বদেশভূমি প্রভাবিত হওয়ার প্রেক্ষাপট থেকেই কবি এই কবিতাটি কিন্তু লিখেছিলেন। তাই কবি তার কবিতার শুরুতেই বলেছেন, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। দেখো, এখানে দূর ডট ডট করে আবার দূরে লিখেছে, এর মানে অনেক অনেক দূরে সে চলে গেলেন। এবার এখানে আমি তাকে ছেড়ে দিলাম, তাহলে আমি বলতে কে? আমি বলতে কিন্তু কবি কখনোই নিজের কথা বলেননি। এবার তাহলে তোমরা ভাবছো, একটু আগেই তো আমি বললাম যে তিনি তার দেশকে ছেড়ে গেলেন, তার উপর ভিত্তি করে তিনি কবিতাটি লিখেছেন। দেখো, আমি বলতে কবি শুভ বুদ্ধি সম্পন্ন দেশপ্রেমিকদের কথা বুঝিয়েছেন। তাহলে তিনিও একজন দেশপ্রেমিক ছিলেন। ঠিক তেমনভাবেই যে সমস্ত দেশপ্রেমিকরা বাধ্য হয়ে তাদের দেশকে পরিত্যাগ করে, তাদের হয়েই কবি কিন্তু কবিতাটি লিখেছেন। আর তাকে বলতে তিনি মাতৃভূমি বা স্বদেশভূমি
বা নারীরূপী তার দেশমাতা চিলিকে বুঝিয়েছেন। আর তাকে কোথায় রেখে গেলেন? কিনা দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গেলেন। এরপরে দেখো, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। অর্থাৎ তার মাতৃভূমি জানতো না যে তার শুভবুদ্ধি সম্পন্ন সেই স্বদেশ প্রেমিকগণ আর কখনোই ফিরে আসবে না। এবার এখানে একটা বিষয় দেখো, আমরা যখন বাড়ি থেকে কোথাও বেরিয়ে যাই তখন কিন্তু আমাদের মা বা আমাদের গুরুজন যারা আমাদের স্নেহ করে তারা সকলেই কিন্তু আমাদেরকে খানিকটা এগিয়ে দিয়ে যান। অর্থাৎ সেই রাস্তার শেষ মাথা পর্যন্ত যতদূর পর্যন্ত আমাদের দেখা যায় ততদূর পর্যন্ত তারা কিন্তু আমাদের দিকে তাকিয়েই থাকেন। ঠিক তেমনটাই সেই স্বদেশ প্রেমিকদের সঙ্গেও কিন্তু ঘটেছে। এখানে দেখো, আরও একটি প্রশ্ন তোমাদের কারো কারো মনে হয়তো আসবে যে আমি হচ্ছে একবচন, কিন্তু আমি বারবার সেই স্বদেশ প্রেমিকদের কথাটি কেন বলছি, অর্থাৎ বহু বচন কেন ব্যবহার করছি? কারণ স্বদেশ প্রেমী অনেকেই হয়। তাহলে এখানটাতে কবি কিন্তু প্রত্যেকটি স্বদেশ প্রেমিকের হয়েই কথাটি বলেছেন, তাই তিনি সেখানটাতে আমি কথাটি ব্যবহার করেছে। এরপরেই তিনি বলেছেন, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। অর্থাৎ স্বদেশ প্রেমিকগণ যখন তার স্বদেশ ভূমিকে ত্যাগ করে অন্যত্র চলে যায় তখন সময়ের কালস্রোতে কিন্তু সবকিছু ধুয়ে মুছে যায় এবং স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু সেখানে চলতেই থাকে। ঠিক তারই ইঙ্গিত এখানটাতে তিনি দেওয়ার চেষ্টা করেছেন। যেমন একটা কুকুর চলে গেল, মানে স্বাভাবিকভাবে যেমন একটা কুকুর চলে যায় ঠিক তেমনটা ভাবেই কুকুরটা চলে গেল, যাতে মনে হচ্ছে যে সেই স্বদেশ প্রেমিক এই দেশ ছেড়ে চলে যাওয়াতে প্রকৃতির বা পরিবেশের ওপর তার কোনো প্রভাব পড়েইনি। ঠিক তেমনভাবেই হেঁটে গেল গির্জার এক নান। এখানে গির্জা বলতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনার স্থানকে বোঝানো হয়েছে। আর সেই উপাসনা স্থলে যে মহিলা সন্ন্যাসিনী থাকে তাকে নান বলা হয়। তাহলে গির্জার এক নান সেখান দিয়ে হেঁটে গেল, অর্থাৎ জীবনযাত্রা আবার পুনরায় স্বাভাবিক হয়ে উঠেছে। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, অর্থাৎ কোনো ঘটনা ঘটার পর কয়েকটি দিন খুব কষ্টে কাটে, কিন্তু ধীরে ধীরে সেই কষ্টের থেকে বেরিয়ে এসে আমাদের জীবনটা কিন্তু আবার স্বাভাবিক হয়ে ওঠে। তাই সেই স্বদেশ প্রেমিক এখানে বোঝাতে চেয়েছেন, একটা সপ্তাহ যেভাবে কেটে গেছে, ধীরে ধীরে একটা বছরও পার হয়ে গেছে, এখন হয়তো সেই স্বদেশ প্রেমিকদের আর কোনো অনুপস্থিতির চিহ্ন সেখানে নেই, অর্থাৎ পরিবেশটা প্রায় স্বাভাবিক হয়ে উঠেছে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। অর্থাৎ যেই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে এসেছিলাম সেই রাস্তাতে আবার পুনরায় ঘাস জন্মালো, আর সেই পায়ের দাগগুলো মুছে ধুয়ে গেল বৃষ্টিতে। এবার তোমরা ভাবছো যে রাস্তার উপর দিয়ে হেঁটে গেলে পায়ের দাগ তো পড়ে না। এখানে সেই পায়ের দাগের মধ্য দিয়ে তার স্মৃতিগুলোকে বোঝানোর চেষ্টা করেছে। অর্থাৎ সেই যে আমার স্মৃতিগুলো ছিল সেই স্মৃতিগুলো ধীরে 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 সেখানটার থেকে বিলীন হয়ে গেছে এবং সেখানটাতে নতুন রূপের ঘাস জন্ম নিয়েছে। আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। অর্থাৎ বছরগুলোকে তিনি পাথরের সঙ্গে তুলনা করেছেন। কেন? তার কারণ হলো, যখন কোনো প্রিয়জন আমাদের থেকে দূরে থাকে তখন তাকে ছাড়া একটি দিন যেমন আমাদের কাটানো খুব অসম্ভব হয়ে পড়ে, ঠিক তেমনটাই যখন একটি দিন কেটে যায় পরবর্তী সময় আমরা কিন্তু আশাবাদী যে হয়তো কাল সেই প্রিয়জন আমার বাড়িতে ফিরে আসবে, কিন্তু পরের দিন যখন না আসে তখন তার কষ্টটা কিন্তু খানিকটা বাড়ে। কি জানি সে আর কোনোদিন আসবে কি না, মনের মধ্যে কিন্তু দুশ্চিন্তার ছাপটা আরও বেড়ে ওঠে। তাকে ছাড়া সেই স্বদেশ ভূমির জীবনটা বা স্বদেশ ভূমির অবস্থাটা কতটা দুর্বিষহ হয়ে পড়েছে সেটাই বোঝানোর জন্য প্রত্যেকটা বছরকে তিনি পাথরের সঙ্গে তুলনা করেছেন। যেমন মানুষের মাথার ওপর পাথর পড়লে যেমন ক্ষতি হয়, ঠিক তেমনটাই এই বছরগুলো একটা একটা করে পার হচ্ছে, আর তাতে সেই স্বদেশ ভূমির কিন্তু অবস্থাটা আরো করুণ হয়ে পড়ছে। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এখানে দেখো, তারপর যুদ্ধ এলো, এই লাইনটি ভালো করে আন্ডারলাইন করো। তারপর যুদ্ধ এলো, এখানে তার বলতে কার বোঝানো হয়েছে? দেখো, তার বলতে এখানে একটি ঘটনার কথা বলা হয়েছে। কোন ঘটনা? কিনা যখন স্বদেশ প্রেমিকগণ তার স্বদেশ ভূমিকে ছেড়ে অন্য কোথাও চলে যায় তারপরে সেখানটাতে কিন্তু যুদ্ধ এসেছে। তাহলে সেই চলে যাওয়ার পরে তাহলে এখানে তার বলতে তার দেশ ত্যাগ করার ঘটনাকে কিন্তু বোঝানো হয়েছে। তাহলে যুদ্ধটা এলো কিসের মতো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। দেখো, আগ্নেয় পাহাড় যদি তোমরা না দেখে থাকো আমি পাশে একটি ছবি দিয়ে দিচ্ছি। আগ্নেয় পাহাড় বলতে বোঝায় অগ্নুৎপাতের দ্বারা লাভাগুলি চারিপাশে জমা হয়ে হয়ে সেটি উঁচু একটি পর্বতের আকার ধারণ করে, একে আমরা আগ্নেয় পাহাড় বলি। শিশুরা আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে এখানে কারা খুন হলো? শিশুরা। কিভাবে? সেই যুদ্ধের জন্য, ভয়ঙ্কর পরিস্থিতির জন্য বাড়ির যত শিশুরা ছিল তারা কিন্তু মারা গেল। যুদ্ধে কি কখনো কোনটি ছোট কোনটি বড় বা কোনটি শিশু সেগুলি কি দেখে? দেখে না। যুদ্ধের বোমা
কারো নাম নিয়ে আসে না, যেখানে পড়ে তার আশপাশের প্রত্যেকটি অঞ্চলকে ধ্বংস করে দিয়ে যায়। তাই সেখানকার শিশুরা কিন্তু ধ্বংস হয়ে গেল, অর্থাৎ শিশুরা খুন হলো। এবং বাড়িরা খুন হলো বলতে সেই স্বদেশ প্রেমিক কি বুঝিয়েছেন, সেই অঞ্চলে অর্থাৎ চিলিতে যে সমস্ত বাড়িঘর ছিল সেগুলো কিন্তু ধ্বংস হয়ে গেল। এবার তুমি ভাবতেই পারো যে বাড়িরা খুন হলো, তাহলে বাড়িরা তো খুন হয় না, বাড়ি তো কোনো প্রাণী বা মানুষ নয়, সে খুন কি করে হয়? দেখো, এখানে কবিতার ছন্দ এবং মনের ভাবটি স্পষ্টভাবে বোঝানোর জন্যই কিন্তু বাড়িরা খুন হলো শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বাড়িরা ভেঙে চুরে ধ্বংস হয়ে গেল। সেই মেয়েটির মৃত্যু হলো না, অর্থাৎ তার স্বদেশ ভূমি, তার দেশ মাতা, তার দেশ মায়ের মনের মধ্যে থাকা সেই মানবতা, সেই প্রেম ভালোবাসা, তার কখনোই কিন্তু মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তাহলে সমস্ত সমতলে আগুন ধরে গেল, তার কারণ যুদ্ধের দ্বারা, বোমা বর্ষণের দ্বারা সমতল ভূমি, অর্থাৎ যেখানে মানব সমাজ সবচেয়ে বেশি অবস্থান করে বা বসবাস করে, সেই জায়গাটিতেই কিন্তু আগুন ধরে গেল। শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, তাহলে এখানে দেবতাদের তিনি শান্ত কেন বলেছেন? কারণ মন্দিরের মধ্যে যে সমস্ত দেবতাদের মূর্তি থাকে, সেই মূর্তিটা অন্তত পক্ষে কিন্তু নড়াচড়া করে না, তাই তিনি দেবতাদের সেখানে শান্ত বলেছেন। এবং হলুদ বলেছেন, তার কারণ হলো, যেমন গাছের পাতা বৃদ্ধ হলে সেগুলি হলুদ হয়ে ঝরে পড়ে, ঠিক তেমনটাই এই দেবতাদের ওপরে, অর্থাৎ মূর্তিটির ওপরে অনেক বছর ধ্যানে থাকার জন্য একটি হলুদ আস্তরণ পড়েছে। তাই এখানে দেবতাদের কিন্তু হলুদ বা জীর্ণতার প্রতীক রূপে ব্যবহার করা হয়েছে। উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। তাহলে সেই বোমা বর্ষণের দ্বারা মন্দির থেকে সেই মূর্তিগুলো উল্টে পড়ল এবং সেগুলি টুকরো টুকরো হয়ে গেল এবং তারা আর স্বপ্ন দেখতে পারল না। এবার প্রশ্ন হলো, তারা কি করে স্বপ্ন দেখবে? দেবতারা বা মূর্তিরা কখনো তো স্বপ্ন দেখে না। দেখো, আক্ষরিক অর্থে বোঝায় আমরা মানুষরা স্বপ্ন দেখি যে দেবতারা আমাদেরকে রক্ষা করবে, কোনো প্রকার বিপদ আপদ হলে তার থেকে দেবতারা আমাদের বাঁচাবে। তো এখানে দেখো, সেই স্বদেশ প্রেমিক বোঝাতে চাইছেন যে সেই দেবতারাই তো এখানে উল্টে পড়ছে, তাহলে তারা আমাদেরকে কি করে স্বপ্ন দেখাবে? তাহলে আমরা যেহেতু স্বপ্ন দেখতে পারছি না, মানে আমাদেরকে রক্ষা করার স্বপ্ন, তাহলে দেবতারা তো স্বপ্ন দেখতে পারবে না যে তারা আমাদের রক্ষা করবে। তাই তিনি বলেছেন তারা আর কোনো স্বপ্ন দেখতে পারল না। এরপরেই দেখো, সেই দেশপ্রেমিক খানিকটা স্মৃতি মেদুর হয়ে বলেছেন, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, অর্থাৎ সেই মিষ্টি বাড়ি। এখানে একটি বিশেষণ মিষ্টি ব্যবহার করা হয়েছে, যাকে আমরা প্রচণ্ড ভালোবাসি, যাকে আমরা প্রচণ্ড স্নেহ করি, তাকে আমরা মিষ্টি বলে সম্বোধন করি। ঠিক তেমনটাই এখানে দেশপ্রেমিক তার বাড়িকে মিষ্টি বলেছেন, তার প্রিয় বলেছেন। কেন, তুমি যেখানেই থাকো না কেন, দেখবে দিন শেষে তোমার বাড়িটাই সবচাইতে তোমার প্রিয় মনে হবে। সেই বারান্দা, অর্থাৎ দেশপ্রেমিক যেই বারান্দাতে একটি ঝুলন্ত বিছানার মধ্যে শুয়ে শুয়ে দোল খেতেন, সেটির কথা তার মনে পড়ছে। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। গোলাপি গাছ অর্থাৎ এক প্রকার পাতা বাহারি টাইপের গাছ, যেই গাছগুলির পাতা অনেকটা করতলের মতো, অর্থাৎ হাতের তালুর মতন। হাতের তালুটা যেমন একটু ছড়িয়ে দিলে হয়, ঠিক তেমনটাই সেই গাছের পাতাও কিন্তু হয়। চিমনি, প্রাচীন জল তরঙ্গ। চিমনি হলো শীতপ্রধান দেশে প্রত্যেকটি বাড়িতে বাড়ির ওপরে একটি করে চৌকো আকৃতির চিমনি থাকে, যাতে বাড়ির ভিতরে জ্বালানো কোনো প্রকার আগুন বা কোনো প্রকার গরম বাষ্প সেই চিমনি দিয়ে বের করা যায়। প্রাচীন জল তরঙ্গ, দেখো, প্রাচীন জল তরঙ্গ হলো একটি বাদ্যযন্ত্র বিশেষ, অর্থাৎ কয়েকটি বাটিতে করে জল রাখা হয় আর দুহাতে দুটি লাঠির সাহায্যে বাদ্যযন্ত্রের মতন করে সেগুলিকে বাজানো হয়, সেটিকে এখানে বলা হচ্ছে জল তরঙ্গ। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, অর্থাৎ সব কিছু যুদ্ধের দ্বারা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং আগুনে সেগুলি পুড়ে ছাড়খাড় হয়ে গেল। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, অর্থাৎ যেখানে ভালো সুন্দর শহর গড়া ছিল, সেখানটাতেই যুদ্ধের দ্বারা কিন্তু কাঠ কয়লা পড়ে রইল, অর্থাৎ যুদ্ধের আগুনে পুড়ে সব ছাড়খাড়, শুধু কাঠ কয়লাগুলোই সেখানটাতে পড়ে আছে। দম বানানো লোহা আর মৃত পাথরের বীভৎস মাথা। দম বানানো লোহা মানে কি? দেখো, বাড়িঘর যখন তৈরি করা হয় সেখানটাতে প্রচুর লোহার ব্যবহার করা হয়। যখন যুদ্ধের বোমাগুলি সেই বাড়ির উপরে এসে পড়ে, তো সেই লোহাগুলো কিন্তু দুমড়ে মুচড়ে যায়। আর মৃত পাথরের বীভৎস মাথা বলতে তিনি বুঝিয়েছেন যে সমস্ত মানুষজন যুদ্ধে মারা গিয়েছিল, তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাথাগুলো এখানে সেখানে পড়েছিল। তাহলে এবার ব্যাপার হলো, তাদেরকে পাথর কেন বলা হবে?
পাথর যেমন এক জায়গাতে স্তব্ধভাবে পড়ে থাকে, ঠিক তেমনটাই সেই মৃতদেহগুলো এক জায়গাতে স্তব্ধভাবেই কিন্তু পড়েছিল, তাই তাদেরকে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তাহলে রক্তের একটি কালো দাগ, দাগটি কালো কেন? কারণ এক নাগারে যুদ্ধ হওয়ার জন্য প্রচুর রক্তপাত হয়, আর সেই রক্তগুলো কয়েকদিন যাওয়ার পর সেটি খানিকটা শুকিয়ে গেলে কালো দাগ হয়। আরেকটি ব্যাখ্যায় বলা যায় একটি কলঙ্কিত ইতিহাস, অর্থাৎ সেখানে যুদ্ধের খারাপ পরিস্থিতির দ্বারা যে একটি কালো দাগ পড়ে গেছে। যেমন আমরা বলি না, তার চরিত্রে কালির দাগ পড়ে গেছে, অর্থাৎ তার চরিত্রের ওপর তো দাগ দেওয়া সম্ভব নয়, কিন্তু কোনো খারাপ কিছু তার চরিত্রে যদি থাকে সেটাকে আমরা কালো দাগ রূপে ধরি। ঠিক তেমনটাই তার স্বদেশ ভূমির ওপরে যুদ্ধের যে একটি খারাপ প্রভাব পড়েছে সেটিকেই এখানে রক্তের কালো দাগের সঙ্গে তুলনা করা হয়েছে। এবার এই দুটো ব্যাখ্যার মধ্যে যে কোনো একটি ব্যাখ্যায় আমি নিতে পারি। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, অর্থাৎ সেই শুভ বুদ্ধি সম্পন্ন স্বদেশ প্রেমিকদের জন্য তার সেই মাতৃভূমি সর্বদাই অপেক্ষা করে রয়েছে। দেখো, কবিতাটি হলো যুদ্ধ বনাম ভালোবাসার কবিতা। এখানে যুদ্ধের বিরোধিতা করার জন্যই কিন্তু এই কবিতাটি লিখেছিলেন, অর্থাৎ তার লেখার মধ্য দিয়ে স্বদেশ প্রেমিকদের মনের যে অবস্থা সেটিকে তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন। যুদ্ধের প্রভাবে বাড়িঘর মানুষজন মারা গেলেও তার স্বদেশ ভূমি বা স্বদেশ ভূমির মনের মধ্যে যে ভালোবাসা, যে মানবতা, তার কখনো মৃত্যু ঘটে না। তাহলে এখানে সেই মেয়েটিকে আমরা তার স্বদেশ ভূমি বা সেই স্বদেশ ভূমির মনের মধ্যে থাকা ভালোবাসা বা মানবতা রূপেও ব্যাখ্যা করতে পারি। আশা করছি কবিতাটি তোমরা সকলেই খুব সুন্দরভাবে বুঝে গেছো। আর এই কবিতা থেকে কোনো প্রকার প্রশ্ন যদি হয় তোমরা অবশ্যই লিখতে পারবে। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। জয় হিন্দ।